রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের চুয়াচন্দন। আজকে পঞ্চম পর্ব। সন্ধ্যার প্রাক্কালে দুইজন বাহির হইলেন। ব্রাহ্মণপল্লী হইতে অনেকটা উত্তরে গঙ্গা তীরে নৌকার সূত্রধরদের বাস। সেখানে উপস্থিত হইয়া দুইজনে দেখিলেন রাশি রাশি স্তূপীকৃত শাল, পিয়াল, সেগুন, চারুল কাষ্ঠের প্রাকারের মধ্যে ছোট বড় নানাবিধ নৌকা তৈয়ার হইতেছে। কোনটির কঙ্কাল মাত্র গঠিত হইয়াছে, কোনটির পাটাতনে শোভিত হইয়া পূর্ণাঙ্গ হইয়া উঠিতেছে। বড় বড় বজরা 50 দাঁড়ের নৌকা, কাহারও হাঙর মুখ, কেহ বা ময়ূরপঙ্খী, কেউ বা হংসমুখী। আবার ক্ষুদ্রকায় ডিঙি, সংকীর্ণ দেহ ছিপও আছে। কোনটি সম্পূর্ণ হইয়াছে, কোনটি এখনো অসম্পূর্ণ। দুইজনে অনেক নৌকা দেখিয়া শেষে একটি ছোট ডিঙি পছন্দ করিলেন। ডিঙির সুন্দর গঠন, 2.5 হাত চওড়া, 8 হাত লম্বা, শোলার মতো হালকা। মাত্র 4 জন লোক তাহাতে বসিতে পারে। নিমাই পণ্ডিত ছুতারকে জিজ্ঞাসা করিলেন, দাম কত? ছুতার কিন্তু ডিঙি বেচিতে রাজি হইল না, বলিল ফরমাসি ডিঙি। চন্দনদাস জিজ্ঞাসা করিল, এই ডিঙির জন্য কত দাম পাবে? ছুতার একটু বাড়াইয়া বলল 3 টঙ্কা। চন্দনদাস নিঃশব্দে তাহার হাতে 1 মোহর দিল। ছুতার স্বপ্নেও এত মূল্য কল্পনা করে নাই। সে কিছুক্ষণ হতবাক থাকিয়া মহানন্দে ডিঙির মালিকত্ব চন্দনদাসকে সমর্পিত করিল। ডিঙি তৎক্ষণাৎ গঙ্গার জলে ভাসানো হইল। নিমাই পণ্ডিত ও চন্দনদাস তাহাতে আরোহণ করিয়া 2 জোড় দাঁড় হাতে লইলেন। দাঁড়ের আঘাতে ডিঙি জ্যা মুক্ত তীরের মতো জলের উপর ছুটিয়া গেল। কিছুক্ষণ গঙ্গাবক্ষে দাঁড় টানিয়া উভয় দেখিলেন ডিঙি নির্দোষ ও অতি সহজে নিয়ন্ত্রণযোগ্য। দুইজনে সন্তুষ্ট হইয়া তীরে ফিরিলেন। তারপর নৌকা ছুতারের তত্ত্বাবধানে রাখিয়া নিমাই পণ্ডিত বলিলেন, কাল বৈকালে আমি এসে ডিঙি নিয়ে যাব। ছুতার সাল্লাদে 1 দিনের জন্য নৌকা রাখিতে সম্মত হইল। অতঃপর নিমাই পণ্ডিত গৃহে প্রত্যাবর্তন করিলেন। চন্দন দাসের তখনও কাজ শেষ হয় নাই। সে গঙ্গার ধার দিয়া ঘাটের দিকে চলিল। যে ঘাটে দ্বিপ্রহরে নৌকা বাঁধিয়াছিল, সেই ঘাটে যখন উপস্থিত হইল, তখন সন্ধ্যার ছায়া ঘনীভূত হইয়া আসিতেছে। ঘাটে কয়েকটি ক্ষুদ্র ডিঙি বাঁধা ছিল। চন্দন দাস কয়েকজন মাঝিকে ডাকিয়া জিজ্ঞাসা করিল, বাপু, তোমরা জেলে তো? আজ্ঞে কর্তা। তোমাদের মোড়ল কে? একজন বৃদ্ধ গোছের জেলে বলিল, আজ্ঞে কর্তা, আমি মোড়ল, আমার নাম শিবদাস। বেশ, তোমার সঙ্গে আমি কিছু কারবার করতে চাই। এখানে যত জেলে আছে সবাই তোমার অধীন তো? আজ্ঞে। কত জেলে ডিঙি তোমাদের আছে? তা 30-40 খানা হবে। বেশ, শোনো, তোমাদের যত জেলে ডিঙি আছে সব আমি ভাড়া করলাম। তোমরা জেলে মাঝির দল কাল বেলা 3 প্রহরের সময় বেরোবে। বেরিয়ে শটাং স্রোতের মুখে দক্ষিণে গিয়ে শান্তিপুরের ঘাটে নৌকা বাঁধবে। তারপর সেখানে আমার জন্য অপেক্ষা করবে। সন্ধে পর্যন্ত আমি যদি না যাই, তাহলে আবার ফিরে আসবে, বুঝলে? বুঝলাম কর্তা, কিন্তু কাজটা কি তা তো এখনো জানতে পারিনি। কাজের কথা শান্তিপুরের ঘাটে জানতে পারবে। কেমন, রাজি আছো? আজ্ঞে, গড়রাজি নই, কিন্তু ধরুন শান্তিপুরের ঘাটে যদি আপনার দেখা না পাই। বলেছি তো, তাহলে ফিরে আসবে। কিন্তু আমাদের যাওয়া আসা যে তাহলে না হোক হয়রানি হয় কর্তা। আপনাকে তখন পাবো কোথায়? আপনাকে তো চিনি না। চন্দন দাস হাসিয়া বলিল, তাহলেও তোমাদের লোকসান হবে না। তোমাদের অর্ধেক ভাড়া আমি আগাম দিয়ে যাব। সব নৌকো শান্তিপুরে যাওয়া আসার জন্য কত ভাড়া লাগবে? শিবদাস মোড়ল বিবেচনা করিয়া বলিল, আগে 10টি টঙ্কার কমে হবে না। চন্দন দাস একটু ব্যবসাদারি করিল, কারণ এ কথায় রাজি হইয়া গেলে জেলেরা কিছু সন্দেহ করিতে পারে। কিছুক্ষণ ঘষা মাজার পর 9 টঙ্কা ভাড়া ধার্য হইল। চন্দন দাস 5 টঙ্কা শিবদাস মোড়লের হাতে দিয়া বলিল, এই নাও, কিন্তু কথার নড়চড় যেন না হয়। আজ্ঞে। শিবদাস মুদ্রা গুনিয়া লইল। আপনি নিশ্চিন্ত থাকুন কর্তা, ঠিক সময় আমরা শান্তিপুরের ঘাটে হাজির থাকব। সব ডিঙি নিয়ে যাবে, একখানাও বাদ না পড়ে। আজ্ঞে, একখানাও বাদ পড়বে না। এইরূপ নবদ্বীপ হইতে সমস্ত ডিঙি তফাত করিবার বন্দোবস্ত করিয়া চন্দন দাস কতকটা নিশ্চিন্ত মনে নিমাই পণ্ডিতের গৃহে ফিরিল। সেইখানেই তাহার রাত্রি থাকিবার ব্যবস্থা হইয়াছিল। রাত্রি 3 প্রহরে চুয়ার বাড়ির দালানে পাইক 2 জন বসিয়া বসিয়াই ঘুমাইয়া পড়িয়াছিল।
একজন দেয়ালে ঠেস দিয়া পদযুগল প্রসারিত করিয়া দিয়াছিল। দ্বিতীয় ব্যক্তি ঘুমের ঘোরে কখন কাত হইয়া শুইয়া পড়িয়াছিল। তাহার নাসারন্ধ্র হইতে কামারের হাপড়ের মতো এক প্রকার শব্দ নির্গত হইতেছিল। চারিদিকে গাঢ় অন্ধকার, কিন্তু অন্ধকারে চক্ষু অভ্যস্ত হইলে কিছু কিছু দেখা যায়। চন্দন দাস নিঃশব্দে ছায়ার মতো দালানে আসিয়া দাঁড়াইল। তাহার বাঁ হাতে সেই ক্ষুদ্র ছোড়া। কিয়ৎকাল মূর্তির মতো দাঁড়াইয়া সে পাইকের নাসিকাধ্বনি শুনিল। তারপর দালানের গাঢ়তর অন্ধকারের ভিতর তাহার চক্ষু বস্তু নির্বাচন করিতে আরম্ভ করিল। সে পাইকটা বসিয়া বসিয়া ঘুমিতেছে। তাহার পদোদয় ঠিক দরজার সম্মুখে প্রসারিত। ভিতরে প্রবেশ করিতে হইলে তাহাকে লঙ্ঘন করিয়া যাইতে হইবে। তাছাড়া দরজার কপাট ভেজানো রহিয়াছে। ভিতর হইতে অর্গল বন্ধ কিনা বুঝা যাইতেছে না। চন্দন দাস ধীরে ধীরে অতি সন্তর্পণে হাত বাড়াইয়া কপাট একটু ঠেলিল। মরিচা ধরা হাঁসকলে ছুঁচের ডাকের মতো শব্দ হইল। দরজা ঈষৎ খুলিল। হাঁসকলের শব্দে পাইকের হাপড় হঠাৎ বন্ধ হইল। চন্দন দাস স্পন্দিত বক্ষে ছোড়া দৃঢ়মুষ্টিতে ধরিয়া দাঁড়াইয়া রহিল, কিন্তু পাইক জাগিল না। তাহার নাক ডাকিয়া উঠিল। চন্দন দাস তখন আবার কপাট একটু ঠেলিল। কপাট খুলিয়া গেল। এবারও একটু শব্দ হইল বটে, কিন্তু কেহ জাগিল না। তখন চন্দন দাস ইষ্টদেবতার নাম স্মরণ করিয়া নিঃশব্দে পাইকের পদযুগল লঙ্ঘন করিয়া ভিতরে প্রবেশ করিল। আঙিনায় উপস্থিত হইয়া চন্দন দাস চারিদিকে চাহিল। সম্মুখে কয়েকটা ঘর অস্পষ্টভাবে দেখা যাইতেছে, কিন্তু কোন ঘরে চুয়া ঘুমাইতেছে। চাঁপাও বাড়িতে আছে। চুয়াকে খুঁজিতে গিয়া যদি চাঁপা জাগিয়া ওঠে তবেই সর্বনাশ। চন্দন দাস কি করিবে ভাবিতেছে, এমন সময় তাহার হাতে মৃদু স্পর্শ হইল। চন্দন দাস চমকিয়া উঠিয়া অজ্ঞাতসারেই ছোড়া তুলিল। এই সময় তাহার কানের কাছে মৃদু শব্দ হইল, এসেছ? চুয়া। কোমরে ছোড়া রাখিয়া চন্দন দাস একটু হাতে চুয়ার হাত ধরিল, বলিল, চুয়া, এসেছি। চুয়ার নিঃশ্বাসের মতো মৃদু চাপা স্বর থরথর করিয়া কাঁপিতে লাগিল। সে বলিল, তুমি আসবে বলেছিলে, তাই আমি তোমার জন্য সারা রাত জেগে আছি। অন্য সময় কথাগুলি অভিসারিকার প্রণয়বাণীর মতো শুনাইত, কিন্তু বিপদের মাঝখানে দাঁড়াইয়াও চন্দন দাসের মনে হইল এত মধুর শব্দ সমষ্টি সে আর কখনো শোনে নাই। চুয়ার মুখখানি দেখিবার জন্য তাহার প্রাণে দুর্দমনীয় আকাঙ্ক্ষা জাগিতে লাগিল, অথচ অন্ধকারে কিছুই দেখা যায় না। চন্দন দাস চুয়ার কানে কানে বলিল, চুয়া, একটা আলো জ্বালতে পারো না? তোমাতে বড় দেখতে ইচ্ছে করছে। দুজনে অন্ধকারে হাত ধরাধরি করিয়া দাঁড়াইয়াছিল। চুয়া ক্ষণকাল চিন্তা করিয়া বলিল, আচ্ছা, এসো, বলিয়া হাত ধরিয়া লইয়া চলিল। চন্দন দাস তেমনই মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, চাঁপা কোথায়? ঘুমোচ্ছে। ঠান্দিয়েও ঘুমিয়ে পড়েছে। গোয়ালের মতো একটা পরিত্যক্ত ঘরে লইয়া গিয়া চুয়া চকমকি ঠুকিয়া আলো জ্বালিল। তখন প্রদীপের ক্ষীণ আলোকে চুয়ার মুখ দেখিয়া চন্দন দাস চমকিয়া উঠিল। চোখ দুটি জবা ফুলের মতো লাল, চোখের কোলে কালি পড়িয়াছে। আশা, আকাঙ্ক্ষা ও তীব্র কণ্ঠার দ্বন্দ্বে চুয়ার অনুপম রূপ যেন ছিড়িয়া ভাঙিয়া একাকার হইয়া গিয়াছে। চন্দন দাসের বুকে বেদনার শেল বিঁধিল। সে বাষ্পকুল কণ্ঠে বলিয়া উঠিল, চুয়া। চুয়া মাটিতে বসিয়া কাঁদিতে লাগিল। রোদন রুদ্ধস্বরে বলিল, তোমার নৌকা চলে গেছে শুনে এত ভয় হয়েছিল। চন্দন দাস চুয়ার পাশে বসিয়া আর্দ্রকণ্ঠে বলিল, চুয়া, আর ভয় নেই, তোমার উদ্ধারের সমস্ত ব্যবস্থা করেছি। চুয়া চোখ মুছিয়া মুখ তুলিল। কি? চন্দন দাস বলিল, বলছি, আগে বলো দেখি, তুমি সাঁতার কাটতে জানো? অবসাদ ভরা সুরে চুয়া বলিল, জানি, তাই তো ডুবে মরতে পারিনি। কতবার সে চেষ্টা করেছি। চন্দন দাসের ইচ্ছা হইল চুয়াকে বুকে জড়াইয়া লইয়া সান্ত্বনা দেয়, কিন্তু সে লোক সংবরণ করিল। বলিল, ও কথা ভুলে যাও চুয়া, বুকে সাহস আনো। আমি এসেছি দেখেও তোমার সাহস হয় না? চুয়া কেবল তাহার কালিমালিপ্ত চোখ দুটি তুলিয়া চন্দন দাসের মুখের পানে চাহিয়া রইল। হয়তো নিজের একান্ত নির্ভরশীলতার কথা প্রকাশ করিয়া বলিতে চাহিল, কিন্তু বলিতে পারিল না। চন্দন দাস তখন সংক্ষেপে প্রাঞ্জনভাবে উদ্ধারের উপায় বিবৃত করিয়া বলিল। চুয়া ব্যগ্র বিস্ফারিত নয়নে শুনিল। শুনিতে শুনিতে তাহার চোখ দিয়া জল গড়াইয়া পড়িতে লাগিল। চন্দন দাসের বিবৃতি শেষ হইলে চুয়া কিছুক্ষণ হেড মুখে নীরব হইয়া রহিল। লজ্জা করিবার সে অবকাশ পায় নাই।
হৃদয়ে তুমুল আন্দোলনের মধ্যে এই তরুণ উদ্ধারকর্তাটিকে সে যে কী দৃষ্টিতে দেখিয়াছে তাহা নিজেই জানিতে পারে নাই। তাই উদ্ধারের আশা যখন তাহার সংশয়ময় চিত্তে আগুনের মতো জ্বলিয়া উঠিল, তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না। চন্দন দাসের পায়ের উপর আঁচড়াইয়া পড়িল, দুই হাতে পা জড়াইয়া কাঁদিয়া কহিল, একটা কথা বলো। চন্দন দাস চুয়ার মুখ তুলিয়া ধরিবার চেষ্টা করিতে করিতে বলিল, চুয়া চুয়া কি কথা বলো, আমায় বিয়ে করবে? তুমি আমায় প্রবঞ্চনা করছো না? চন্দন দাস জোর করিয়া চুয়ার মুখ তুলিয়া তাহার মুখের ওপর চোখ রাখিয়া, চুয়া, আমার মায়ের নামে শপথ করছি, তোমাকে যদি বিয়ে না করি, যদি আমার অন্য কোনো অভিসন্ধি থাকে, তবে আমি কুলাঙ্গার। চুয়ার মাথা আবার মাটিতে লুটিয়া পড়িল। তারপর সে চোখ মুছিয়া উঠিয়া বলিল, তবে আমাকে এখনই নিয়ে যাচ্ছ না কেন? চন্দন দাসের ইচ্ছা হইতেছিল এখনই এই কারাগার হইতে চুয়াকে মুক্ত করিয়া পলায়ন করে, কিন্তু সুবুদ্ধি নিষেধ করিল। রাত্রি শেষ হইয়া আসিতেছে, ধরা পড়িবার সম্ভাবনা বড় বেশি। সে মাথা নাড়িয়া বলিল, না, এখন ভরসা হয় না। বাড়ি দৌড়ে পাহারা, যদি ওরা জেগে ওঠে। কিন্তু আমার এখানে আর থাকা বোধহয় নিরাপদ নয়, চাপার ঘুম ভাঙতে পারে। বলিল। চন্দন দাস অনিচ্ছা ভরে উঠিয়া দাঁড়াইল। চুয়ার মুখে আবার ভয় প্রবেশ করিল। সম্মুখে সমস্ত দিন পড়িয়া আছে, কি জানি কি হয়। সে ভয় কাতর চক্ষু দুইটি তুলিয়া বলিল, যাচ্ছ? কিন্তু কোনো ভয় নেই চুয়া, কিন্তু যদি বিঘ্ন হয়, যদি একটা জিনিস দিতে পারবে? কি? একটু বিষ, যদি কিছু বিঘ্ন হয়। চন্দন দাস কিছুক্ষণ শক্ত হইয়া দাঁড়াইয়া রহিল। তারপর ধীরে ধীরে নিজের চুল হইতে সেই কাঁটা বাহির করিয়া দিল। গাঢ় স্বরে বলিল, চুয়া, যদি দেখো কোনো আশা নেই, তবেই ব্যবহার করো, তার আগে নয়, বলিয়া কাঁটার ভয়ঙ্কর কার্যকারিতা বুঝাইয়া দিল। এতক্ষণে চুয়ার মুখে হাসি দেখা দিল। সে উঠিয়া দাঁড়াইয়া প্রজ্জ্বল চক্ষে বলিল, আর আমি ভয় করি না। চন্দন দাসের মুখে কিন্তু হাসি প্রতিবিম্ব পড়িল না। সে চুয়ার দুই হাত তার নিজের বুকের উপর রাখিয়া বলিল, চুয়া। বাকপটু চন্দন দাস ইহার অধিক আর কথা খুঁজিয়া পাইল না। চুয়া অশ্রু আর্দ্র হাসি মুখ একবার চন্দন দাসের বুকের ওপর রাখিল। অস্ফুট স্বরে কহিল, চুয়া নয়, চুয়া বউ, এই আমাদের বিয়ে। ঘরের বাইরে আসিবার পর একটা কথা চন্দন দাসের মনে পড়িল। সে বলিল, ঠান্ডির কথা ভুলে গিয়েছিলাম, তাকে বলো কাল সন্ধ্যের পর বাড়ি থেকে পালিয়ে যেন নিমাই পণ্ডিতের বাড়িতে যায়, সেখানে 2-1 দিন লুকিয়ে থাকবে। তারপর আমি তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করব। গ্রীষ্মের হর্ষরাত্রি যখন শেষ হইয়া আসিতেছে, কাক কোকিল ডাকে নাই, কিন্তু বাতাসে আসন্ন প্রভাতের স্পর্শ লাগিয়াছে। পূর্বাকাশে শুকতারা দপদপ করিয়া চলিতেছে। আঙিনায় দাঁড়াইয়া চন্দন দাস আর একবার চুয়ার দুই হাতে নিজের বুক চাপিয়া লইল। তারপর যেভাবে আসিয়াছিল সেইভাবে ছায়ামূর্তির মতো বাহির হইয়া গেল। পাইক দুইজন শেষ রাত্রির গভীর ঘুম ঘুমাইতে লাগিল। আজকের পর্বটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন, এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই শেষ পর্ব বা ষষ্ঠ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।